স্বামী ভূতেশানন্দজি মহারাজ। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ অধ্যক্ষ। তার পূর্বাশ্রমের নাম ছিল বিজয়চন্দ্র রায়। আজকে আমার ভিডিওতে থাকছে স্বামী ভূতেশানন্দজি মহারাজের সংক্ষিপ্ত জীবনী। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। বিজয়চন্দ্র রায়ের জন্ম 1901 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোমসার গ্রামে। পিতা পূর্ণচন্দ্র রায় এবং মাতা চারুবালা দেবী। ছাত্র জীবনে বিজয় স্বামী বিবেকানন্দের প্রত্যক্ষ শিষ্য জ্ঞান মহারাজের সাক্ষাৎ পান। তারই প্রভাবে এবং কিছু আধ্যাত্মিক যুবকদের সাথে নিয়মিত বেলুড় মঠে যাতায়াত শুরু করেন। কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিএ পাশ করেন এবং বাংলা ছাড়াও ইংরাজি ও সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন। প্রসঙ্গত, ছাত্রাবস্থাতেই তিনি একসময় মঠ পরিদর্শনকালে সন্ন্যাসী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে তাকে প্রথমে পড়াশোনা শেষ করে আসতে বলা হয় মঠের পক্ষ থেকে। এরপরে তিনি নিজের বাসা ত্যাগ করে তিনি বাগবাজারে একটি শিব মন্দির তৈরি করেন এবং সেখানে তপস্যা, ধ্যান, অনুশীলন সহ একজন ত্যাগী সন্ন্যাসীর মতন বসবাস করতে থাকেন। 1920 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন। এরপরে 1921 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী শারদানন্দজি মহারাজ বাগবাজারে মায়ের বাটিতে বিজয়কে মন্ত্রদীক্ষা দেন। পরে 1923 খ্রিস্টাব্দে সারদা মায়ের জন্মদিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আর এক সাক্ষাৎ শিষ্য স্বামী শিবানন্দ মহারাজ তাকে ব্রহ্মচর্য ব্রত এবং প্রিয়া চৈতন্য নাম প্রদান করেন। এই বছরই স্বামী গম্ভীরানন্দজিও ব্রহ্মচর্যে দীক্ষিত হন। 1928 খ্রিস্টাব্দে তিনি স্বামী শিবানন্দজির দ্বারা সন্ন্যাসে দীক্ষিত হন এবং স্বামী ভূতেশানন্দজি নামে পরিচিত হন। সন্ন্যাসী হওয়ার পর তিনি হিমালয়ের উত্তরকাশীতে যান এবং নির্দিষ্ট বাসস্থান ছাড়াই 2-3 বছর সন্ন্যাসীর মতো ভিক্ষান্নে জীবনযাপন আর তপস্যা করেন এবং নানা স্থানে ঘুরে বেড়ান। 1932 খ্রিস্টাব্দে ফিরে আসার পর তিনি ঢাকা শাখা কেন্দ্রে যান। এরপর 1936 খ্রিস্টাব্দে তিনি শিলংয়ের রামকৃষ্ণ মঠের সভাপতি নিযুক্ত হন এবং 1945 খ্রিস্টাব্দে রাজকোট মঠের সভাপতি নিযুক্ত হন। সেখানে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য গুজরাটি ভাষায় অনুবাদ করেন। তিনি 1926 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বন্যা কবলিত এলাকায় রামকৃষ্ণ মিশনের ত্রাণ কার্য এবং 1942 খ্রিস্টাব্দে বর্মার উদ্বাস্তু রিলিফ ক্যাম্প সহ বহু দায়িত্ব পালন করেন। 1965 খ্রিস্টাব্দে ভূতেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম ট্রাস্টি এবং সদস্য হিসাবে নিযুক্ত হন। 1975 খ্রিস্টাব্দে তিনি একজন সহসভাপতি হন এবং কলকাতার শহরতলির কাকুরগাছি যোগদানে আসেন। 1988 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির মহাপ্রয়াণের পর 1989 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি স্বামী ভূতেশানন্দজি মহারাজ দ্বাদশ অধ্যক্ষ নির্বাচিত হন। 1975 সাল থেকে 1998 সাল পর্যন্ত তিনি অনেককে দীক্ষা দেন। তিনি নিজে কখনো কোনো গ্রন্থ রচনা করেননি, তবে তিনি নানা সময়ে উপনিষদ
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ভাগবতম ইত্যাদির মতন আধ্যাত্মিক গ্রন্থের ওপর তাঁরই ব্যাখ্যা এবং ক্লাসে বক্তব্য রাখেন। সেগুলি উপস্থিত বহু অনুরাগীরা রেকর্ড করেন। সেইগুলি গ্রন্থের আকারে পরবর্তীকালে প্রকাশিত হয়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা ভাষায় শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ 6 খণ্ডে, মুন্ডকোপনিষদ, কথোপনিষদ, উপনিষদ ও আজকের মানুষ, শরণাগতি, আর ইংরেজি ভাষায় থটস অন স্পিরিচুয়াল লাইফ। রামকৃষ্ণ আদেশ তথা ভাবধারায় 23 বছরের সহাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসাবে তিনি সিঙ্গাপুর, ফিজি, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ বহু দেশ ভ্রমণে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার করেন। বেদান্ত এবং অদ্বৈত বেদান্তের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। উচ্চ আধ্যাত্মিক স্তরে বসবাস করা সত্ত্বেও তার সর্বব্যাপী প্রেমময় হৃদয়, শিশুসুলভ সরলতা এবং সর্বজনীন করুণা তাকে অসংখ্য মানুষের কাছে প্রিয় করে তুলেছিল, যাদের তিনি সহজ এবং বোধগম্য ভাষায় আধ্যাত্মিক সত্য শিক্ষা দিতেন। সন্ন্যাসী এবং সাধারণ ভক্ত উভয়ই তার উচ্চারিত প্রতিটি শব্দে মুগ্ধ হতেন, তা সে আনন্দের সময় হোক বা ধর্মগ্রন্থের জটিলতা ব্যাখ্যা করার সময়ই হোক। প্রেমময় দৃষ্টিতে অথবা সুন্দর হাসির আকারে তার আশীর্বাদ পেতে আগ্রহী হতেন শত সহস্র ভক্ত। অসাধারণ পাণ্ডিত্য এবং নম্রতা ছিল ভূতেশানন্দজির ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তার সরল বিনয়ী জীবন দেখে বোঝা কঠিন ছিল যে তার মনের গভীরতা কতটা ছিল। রাজকোটে ঘটে যাওয়া একটি ঘটনা তার অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দেয়। রাজকোটের একটি সুপরিচিত প্রতিষ্ঠান একবার একজন অধ্যাপককে বেদান্তের ওপর বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং স্বামী ভূতেশানন্দজি মহারাজকে সভায় সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু আয়োজকরা তাকে চাপ দিলে অবশেষে তিনি যেতে রাজি হন। অধ্যাপকের বক্তৃতা অত্যন্ত আপত্তিকর ছিল। তিনি বেদান্তের একটি ব্যঙ্গচিত্র তৈরি করেছিলেন এবং এটি কতটা ভুল নির্দেশিত দর্শন তা দেখানোর চেষ্টা করেছিলেন। শ্রোতারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু সৌজন্যের বশে কেউ এই বিশেষভাবে আমন্ত্রিত বক্তা যা বলেছিলেন তা খণ্ডন করার চেষ্টা করেননি। সকলেই আশা করেছিলেন যে সবার সভাপতি এ বিষয়ে কিছু করবেন। সভাপতির ভাষণে ভূতেশানন্দজি মহারাজ অধ্যাপকের যুক্তিগুলি একের পর এক তুলে ধরেন এবং দেখিয়ে দেন যে সেগুলি কতটা অযৌক্তিক এবং অসঙ্গত। ধর্মগ্রন্থের ওপর তার দক্ষতা, যুক্তির তীক্ষ্ণতা এবং তার সরল কিন্তু শক্তিশালী কথা বলার ধরন সকলকে অনুপ্রাণিত করেছিল। অধ্যাপক কেবল চুপ করেই ছিলেন না, নিজের পক্ষে কিছু বলতেও শক্তিহীন হয়ে পড়েন। স্বামী ভূতেশানন্দজি মহারাজের অন্যদের সাথে আচরণের পদ্ধতিতে তার নিজস্ব ব্যক্তিত্বের স্পষ্ট ছাপ ছিল। তিনি মানুষকে শাস্তি না দিয়ে কার্যকরভাবে সতর্ক করতে পারতেন। তাদের বিরক্ত বা বিব্রত না করেই তিনি তাদের ভুল সংশোধন করতে পারতেন। স্বামী গম্ভীরানন্দজি সেই সময় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একজন কঠোর শাসনকর্তা হিসাবে পরিচিত ছিলেন। তিনি একবার অন্য সহকারী সম্পাদক স্বামী চিত্তানন্দজি মহারাজকে মজা করে নির্দেশ দিয়েছিলেন, যদি কেউ ভালোভাবে তিরস্কারের যোগ্য হয় তাকে আমার কাছে পাঠাও,
আর যদি মৃদু প্ররোচনা এবং ভালোবাসার মাধ্যমে কাউকে সংশোধন করার হয়, তাহলে তাকে ভূতেশানন্দ স্বামীর কাছে পাঠাও। একবার চিদাত্মানন্দজি এক সন্ন্যাসীকে তীব্রভাবে তিরস্কার করেছিলেন। সন্ন্যাসী অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে ভূতেশানন্দজি মহারাজ তাকে বললেন, আমার মনে হয় তুমি ছেলেটিকে যতটা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি তিরস্কার করেছ। তৎক্ষণাৎ চিদাত্মানন্দজি মহারাজ সন্ন্যাসীকে ডেকে পাঠালেন। সন্ন্যাসী ভাবছিলেন যে আরো একবার তিরস্কারের সম্ভাবনা আছে বোধহয়। মহারাজ তাকে মৃদুস্বরে বললেন, ভূতেশানন্দজি মহারাজ মনে করেন আমি তোমাকে অনেক বেশি তিরস্কার করেছি, দয়া করে তুমি এটাকে গুরুত্ব দিও না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভ্রমণ করতে খুব ভালোবাসতেন। তার দীর্ঘ জীবনে তিনি অনেক তীর্থস্থান পরিদর্শন করেছিলেন। 1973 সালের মে মাসে যখন তার বয়স 72 বছর, তিনি তার চেয়েও বয়স্ক কিছু সন্ন্যাসীর সঙ্গে বদ্রীনাথ ধামে যান। স্বামী বীরেশ্বরানন্দজি, অভয়ানন্দজি এবং দয়ানন্দজি। 8ই মে কলকাতায় ধর্মসভার সহসভাপতি স্বামী ওমকারানন্দজির মৃত্যু সংবাদ পেয়ে কেদারনাথ ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল। প্রশাসনিক দায়িত্ব পালনের মাঝেও স্বামী ভূতেশানন্দজি মহারাজ শাস্ত্র অধ্যয়নের সাথে যোগাযোগ হারাননি। সন্ন্যাসী ও ভক্তদের যে কোনো প্রশ্ন বা সন্দেহের উত্তর দেওয়ার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের নিয়মিত উপনিষদের ওপর ক্লাস নিতেন। ঠাকুরের প্রত্যক্ষ শিষ্যদের অধীনে তার প্রশিক্ষণ এবং তার নিজস্ব অন্তর্দৃষ্টি তার ক্লাসগুলিকে কেবল আকর্ষণীয়ই করে তোলেনি, বরং অত্যন্ত শিক্ষণীয় করে তুলেছিল। স্বামী গম্ভীরানন্দজি শাস্ত্রে দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন। এমনকি যখনই কোনো সন্দেহ বা প্রশ্নের মুখোমুখি হতেন, তখন তিনি ভূতেশানন্দজির সাথে পরামর্শ করতেন। গম্ভীরানন্দজি তাকে আমার অভিধান বলতেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে ভক্তদের জন্য ভূতেশানন্দজির উপনিষদের ক্লাসগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এগুলি এখন বাংলায় বই হিসাবে পাওয়া যায়। কথামৃতের ওপর তার ক্লাসগুলি বাংলা এবং হিন্দিতেও প্রকাশিত হয়েছে। 1975 সালের এপ্রিল মাসে স্বামী ভূতেশানন্দজি মহারাজ মঠ ও মিশনের সহসভাপতি এবং কলকাতার উপকণ্ঠ কাকুরগাছিতে মঠের শাখার প্রধান নিযুক্ত হন। তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। তিনি এখন মঠের একজন আধ্যাত্মিক পরিচালক নিযুক্ত হলেন এবং সেই পদে তাকে সাধকদের আধ্যাত্মিক জীবনে দীক্ষিত করতে হয়েছিল এবং তাদের পথ দেখাতে হয়েছিল। 1975 সালের 16ই মে শ্রী শঙ্করের জন্মদিনে তিনি প্রথমবারের মতন 7 জন ভক্তের একটি দলকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। জীবনের প্রায় শেষ অবধি তিনি কোনো বিশ্রাম ছাড়াই ঈশ্বরের সকল সত্য সাধকদের এই আধ্যাত্মিক সেবা চালিয়ে যান। তার দীক্ষিত শিষ্যের সংখ্যা 1,21,000 ছাড়িয়ে গেছে। 1977 সালের আগস্ট মাসে স্বামী ভূতেশানন্দজি মহারাজ নেপালের শ্রী পশুপতিনাথের তীর্থযাত্রায় যান। পরের বছর জুলাই মাসে তিনি অমরনাথ যাত্রা করেন। কাশী ছিল তার প্রিয় স্থান। অমরনাথে তিনি প্রথমবারের মতন বুকে ব্যথা অনুভব করেন এবং হৃদরোগের অন্যান্য লক্ষণও দেখা দেয়। তিনি হাসি মুখে সমস্ত ব্যথা সহ্য করেন। তার তীর্থযাত্রা সম্পন্ন করেন এবং দিল্লিতে আসেন, যেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা করেন। তারা বলেন যে বিষয়টি খুব বেশি গুরুতর নয়, কিন্তু পরের দিনই ভূতেশানন্দজি মহারাজ বাথরুমে পড়ে যান এবং মাথায় আঘাতের জন্য 8-9টি সেলাইয়ের প্রয়োজন।
তিনি অক্ষত ছিলেন, ব্যথার কোনো চিহ্নই তার মধ্যে ফুটে ওঠেনি। যখন তিনি কলকাতায় ফিরে বেলুড় মঠ পরিদর্শন করেন, তখন প্রণাম করতে জড়ো হওয়া সন্ন্যাসীদের মধ্যে একজন ছিলেন যিনি অমরনাথ তীর্থযাত্রায় গিয়েছিলেন। তিনি সেদিনই মঠে ফিরে এসেছিলেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করেন, অমরনাথে তোমার কোনো অভিজ্ঞতা আছে? লজ্জিত হয়ে সন্ন্যাসী মৃদুস্বরে বললেন, না মহারাজ। মহারাজ ঠাট্টা গম্ভীরতার সাথে বললেন, আচ্ছা, আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। তুমি জানো যে স্বামী বিবেকানন্দের সেখানে একটা গভীর অভিজ্ঞতা হয়েছিল। স্বামীজি নিজে অমরনাথের দর্শন পেয়েছিলেন। আমারও হৃদয়ে একটা অভিজ্ঞতা হয়েছিল, হার্ট অ্যাটাকের অভিজ্ঞতা। এতে হাসির ঢেউ ওঠে। ভূতেশানন্দজি মহারাজ যখনই মঠে আসতেন এবং সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন, তখনই এই ধরনের আনন্দ উল্লাসের অনুষ্ঠানগুলি একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজের মধ্যে সন্ন্যাসীরা এবং ভক্তরা একজন প্রিয় পিতার রূপ খুঁজে পান, যার ওপর তারা নির্ভর করতে পারেন, যার কাছে তারা বিশ্বাস করতে পারেন এবং যার কাছ থেকে তারা প্রচুর ভালোবাসা এবং যত্ন পেয়েছিলেন। তিনি কখনো কাউকে আঘাত করেননি। তিনি শিক্ষা দিয়েছিলেন, সর্বদা সত্য কথা বলো, কিন্তু দেখো তোমার কথা যেন কঠোর না হয়। সত্যবাদিতা একটি গুণ, কিন্তু কঠোরতা এক ধরনের পাপ। অপ্রীতিকর সত্য কেবল অপ্রীতিকরই সৃষ্টি করতে পারে, তা এড়িয়ে চলার চেষ্টা করো। কঠোর সত্য বলার নামে মানুষ সাধারণত তাদের স্ফীত অহংকার এবং ধার্মিকতার মিথ্যা অনুভূতি পূরণ করে। এই ধরনের জিনিস আত্মবিকাশে সাহায্য করে না। আবার এর অর্থ অবশ্যই এই নয় যে সর্বদা আপোষ করতে হবে। ভূতেশানন্দজি মহারাজ কখনো নৈতিক বিষয়ে কোনো আপোষকে সমর্থন করেননি। মহারাজের তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং সতর্কতা শেষ অবধি অক্ষুণ্ণ ছিল। 90-এর দশক পেরিয়ে যাওয়ার পরেও তার মন আগের মতোই সজাগ ছিল, যা দেখে তার ডাক্তাররাও মুগ্ধ হয়েছিলেন। 1998 সালের জুলাই মাসে যুক্তরাজ্যের একজন শীর্ষস্থানীয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর নেভিল ক্রাসনার ভূতেশানন্দজি মহারাজকে দেখতে এসেছিলেন। তিনি যখন চলে যাওয়ার কথা ভাবছিলেন, তখন একজন প্রবীণ সন্ন্যাসী ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের প্রেসিডেন্ট মহারাজকে আপনি কেমন দেখলেন? ডাক্তারবাবু বললেন, তিনি ঠিক আছেন। সন্ন্যাসী বললেন, এটি খুবই সাধারণ উত্তর, আমি আপনার প্রকৃত মতামত জানতে চাই। ডক্টর ক্রসনার বললেন, তিনি সবসময় মজায় থাকেন, আর তার সবথেকে বড় গুণ হলো তার মানসিক ও বৌদ্ধিক সতর্কতা। তার বয়সী একজন ব্যক্তির মধ্যে এমন সতর্কতা দেখা বিরল। আমি তাকে দেখে অবাক হয়েছি। যখনই স্বামী ভূতেশানন্দজি মহারাজকে শিষ্যরা বলতেন, আমরা আপনাকে ভালোবাসি, মহারাজ তৎক্ষণাৎ তাদের সতর্ক করে দিতেন, যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আপনাকে কষ্ট পেতে হবে। যার পবিত্র নাম আমি আপনাকে বারবার বলতে দিয়েছি, তাকে ভালোবাসতে শিখুন। তার প্রতি ভালোবাসা ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঈশ্বরকে উপলব্ধি করলে কি হবে? তিনি উত্তর দিয়েছিলেন, আমরা সকল প্রাণীর প্রতি ভালোবাসা গড়ে তুলব, আমরা পবিত্র ও মুক্ত হব, আমাদের সমস্ত দুর্বলতা ধ্বংস হয়ে যাবে। যদি কেউ তীব্রভাবে নাম অনুশীলন করে, এই জেনে যে নাম এক এবং অভিন্ন, তাহলে ঈশ্বরের উপলব্ধি অবশ্যই আসবে। ঠাকুর আমাদের গুরু এবং তিনি আমাদের ইষ্ট, তিনি আমাদের সর্বস্ব।
শেষের দিকে বেলুর মঠ থেকে হাসপাতালে যাওয়ার কয়েক ঘন্টা আগে একজন ভক্তের কাছে তার শেষ কথা ছিল ঠাকুরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়ে। আমাদের মনোনীত আদর্শের প্রতি অটল বিশ্বাসের প্রয়োজন। এই বিশ্বাস তার কৃপায় আসে। এই ধরনের বিশ্বাসের জন্য তার কাছে তীব্রভাবে প্রার্থনা করুন এবং আপনি তার কৃপায় তা পাবেন। এ সম্পর্কে কোনো সন্দেহই নেই। তার উপর সম্পূর্ণ নির্ভর করতে শিখুন। তার প্রতি তীব্র ভালোবাসা এবং সম্পূর্ণ আত্মসমর্পণ, অন্য আর কোনো উপায় নেই। 1998 সালের 5ই আগস্ট সন্ধ্যায় মহারাজকে পিয়ারলেস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 6ই আগস্ট অ্যাঞ্জিওগ্রাফি পদ্ধতিতে রক্তক্ষরণের স্থান নির্ণয় করা সম্ভব হয় না। তার চিকিৎসার জন্য নিযুক্ত বিশেষ চিকিৎসক দল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ডক্টর শৈবাল গুপ্ত ভূতেশানন্দজিকে বলেন, মহারাজ, আপনার মনে আছে আমরা কিছুদিন আগে যখন সেই সময় আমরা আপনাকে অনুরোধ করেছিলাম জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ইচ্ছা শক্তি ব্যবহার করার জন্য। আপনি আমাদের কথা চুপচাপ শুনেছিলেন। আমরা মনে করি আপনি রাজি হয়েছিলেন, কারণ পরের দিনই জ্বর চলে গেছে। এবারও আমার মনে হয় অস্ত্রোপচারের মাধ্যমে খুব বেশি কিছু অর্জন করা সম্ভব হবে না। তাই আমি আপনার কাছে একই অনুরোধ নিয়ে এসেছি, দয়া করে আবারও আপনার ইচ্ছা শক্তি ব্যবহার করুন মহারাজ, যেমন আপনি গতবার করেছিলেন। মহারাজ হেসে দৃঢ়ভাবে বলেন, এবার আমি আমার ইচ্ছে শক্তি মঠে রেখে এসেছি। 7ই আগস্ট সকালে মহারাজ তার একজন সেবককে বলেন, এবার শুধু শরীর এখানে এসেছে, মন এখনো বেলুর মঠে। বিকেল 4টেয় মহারাজকে কোঠারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। অপারেশনের আগে ডক্টর বিমলেন্দু মুখার্জি মহারাজকে বলেন, যেমনটি তিনি আগেও করেছিলেন, দয়া করে আমাদের আশীর্বাদ করুন মহারাজ, অস্ত্রোপচার সফল হোক। মহারাজ হেসে বলেন, অনেক দেরি হয়ে গেছে। এই উত্তরে ডক্টর মুখার্জি এবং অন্যান্যরা হতবাক হয়ে যান। সকলেই চুপ করে থাকেন। অসহ্য যন্ত্রণা এবং অস্বস্তি সত্ত্বেও ভূতেশানন্দজি মহারাজ প্রফুল্ল থাকেন। যথারীতি ডাক্তারদের সাথে রসিকতা করেন যতক্ষণ না তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে তিনি তাকে দেখতে আসা সাধু এবং ব্রহ্মচারীদের আশীর্বাদ করেন। অপারেশন শুরু হয় রাত্রি 8:50 এবং চলে রাত্রি 1:30 পর্যন্ত, পুরো 4.5 ঘন্টা। পরে মহারাজকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। 8ই আগস্ট সকাল 10টায় ডাক্তাররা নতুন করে রক্তক্ষরণ শনাক্ত করেন। 10:30টায় রক্তপাত বন্ধ করার জন্য আরও একটি অস্ত্রোপচার করা হয়। 9ই আগস্ট সকালে দেখা যায় যে তার রক্তচাপ খুবই কমে গেছে। অস্ত্রোপচার পরবর্তী জটিলতা দেখে মেডিকেল টিম তার অবস্থা স্থিতিশীল করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করছে বলে মনে হচ্ছে না এবং তার অবস্থার অবনতি হতে শুরু করে। সংঘের সমস্ত কেন্দ্র টেলিফোনে বা ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে এবং মহারাজের গুরুতর অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। এরপর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। ওষুধের ফলে মহারাজের রক্তচাপ স্বাভাবিকের থেকে বাড়তে শুরু করে। রাত 8:10 শরীরে জমে থাকা অতিরিক্ত জল এবং তরল পদার্থ বের করে দেওয়ার জন্য 6.5 ঘন্টা ধরে ডায়ালিসিস করা হয়। রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে যায়। 10ই আগস্ট সকাল 10:30 আবার ডায়ালিসিস করা হয়। দুপুর 2:10 থেকে মহারাজের শারীরিক অবস্থার
দ্রুত অবনতি হতে শুরু করে। দুপুর 2:28 মহারাজ মহাসমাধিতে প্রবেশ করলেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। রেডিও টেলিভিশনে এটি সম্প্রচারিত হয়। কোঠারি মেডিকেল সেন্টারে মানুষের ভিড় জমে উঠতে শুরু করে। অনেকেই সরাসরি বেলুর মঠের দিকে রওনা হন। সন্ধে 6:30 মহারাজের দেহ মঠে নিয়ে যাওয়া হয়। মহারাজের শেষ দর্শনের জন্য সারা রাত ধরে অসংখ্য ভক্তের সমাগম হয়। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। 11 আগস্ট দেশের সকল প্রধান দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশিত হয়। মঠ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। মহাসমাধির ঠিক 24 ঘন্টা পরে দুপুর 2:28 বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভজনের মধ্যে দিয়ে মহারাজের দেহকে অগ্নিতে নিবেদন করা হয়। মহারাজেরই একটি সুন্দর বাণী দিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি। মহারাজ তার ভক্তদের উদ্দেশ্য করে বলছেন, তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের বিশ্বাসকে দৃঢ় রাখেন এবং তোমাদের ঈশ্বরের খেলার অংশীদার করেন। ঠাকুর আমাদের সকলের সাথে খেলছেন। আসুন আমরা আমাদের ভূমিকা ভালোভাবে পালন করি এবং আমাদের কেবল এই বিষয়ে উদ্বিগ্ন থাকা উচিত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তোমাদের দৃঢ় ইচ্ছাশক্তি এবং অটল বিশ্বাসের আশীর্বাদ করুন। আমি যখন থাকবো না তখনও তুমি যেমন এখন আসছো তেমনই আসতে থাকো। সেই সময় যে এখানে থাকুক না কেন তাকেও আমার মতন করে দেখো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহারাজ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।